ক্রুজে যাচ্ছি হংকং থেকে ম্যাকাও। এখন 4টে বাজে, 5টায় ম্যাকাও পৌঁছে যাব। হংকং বেড়াতে এলে আপনাকে ম্যাকাও আসতেই হবে, কারণ যদিও এটাকে এশিয়ার লাস ভেগাস বলা হয়, কিন্তু গেমিং ইন্ডাস্ট্রি হিসাবে লাস ভেগাসের চেয়ে এটা 7 গুণ বড়। মানে বুঝতেই পারছেন, বিলাসবহুল রিসর্ট, হোটেল, ক্যাসিনো, নাইট লাইফ, শপিং মল, স্ট্রিট লাইফ, আরও অনেক কিছু এখানে পাওয়া যাবে। যদিও এটা চায়নার কবলে, তবে এখানকার আইন কানুন একটু শিথিল করা আছে, যার ফলে মদ, জুয়া আর আমোদ প্রমোদের সব আকর্ষণ এখান থেকে পাওয়া যাবে। হোটেল থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু সান্ধ্য ভ্রমণে। আর আমার হোটেলের সামনের রাস্তা দিয়ে সোজা চলে গেছে সিনাডো স্কোয়ারে। হোটেল থেকে বেরিয়েই দেখতে পাচ্ছি সোফিটেল হোটেল। এটাও খুব বড় হোটেল আর খুব আলো টালো দিয়ে সাজানো। ম্যাকাওয়ের সমস্ত হোটেলই খুব আলো টালো দিয়ে সাজানো থাকে, কারণ ম্যাকাওয়ের নাইট লাইফ একটা দর্শনীয় ব্যাপার। তো এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি সিনাডো স্কোয়ার। এটা ম্যাকাওয়ের সবচেয়ে বিখ্যাত স্কোয়ার। সিনাডো কথাটার মানে হচ্ছে সেনেট, মানে এইখানে এদের পার্লামেন্ট বসতো একটা সময়। এটা ইউনেস্কো হেরিটেজ সাইট। আর এই যে একটা অদ্ভুত শেপ দেখতে পাচ্ছেন, আর পাথর দিয়ে বাঁধানো এই স্কোয়ার, এখানে মাঝে মাঝে সমস্ত ফাউন্টেন করা আছে, আর প্রচুর লোক হ্যাং আউট করছেন এবং প্রচুর দোকানপাট, খাওয়া দাওয়া, মানে একটা যাকে বলে হই হই ব্যাপার এই সিনাডো স্কোয়ার। বিভিন্ন রকমের জিনিস পাওয়া যাচ্ছে এখানে। এই স্কোয়ারটা বানানো পর্তুগিজদের হাতে। এরা প্রায় 300 বছর আগে এই স্কোয়ার বানিয়েছিল। তারপরে 1835 সালে আগুন লেগে যায়, এবং আগুন লাগার ফলে এখানকার যে বিখ্যাত ক্যাথিড্রাল সেন্ট পলস, সেটা পুড়ে যায়। আমরা কালকে যাব এটা দেখার জন্যে। তো আজকে রাত্রিরে আর বেশি দূর যাওয়া যাবে না, একটু খাওয়া দাওয়া করে হোটেলে ফিরবো। কাল সকালে আবার আপনাদের ম্যাকাও দেখাবো। প্রচুর হাঁটাহাঁটি করে আপাতত চলে এসেছি খাবারখানে। তো আমি একাই ট্রাভেল করি, তাই একা একাই খেতে হবে। তো এখানে অর্ডার করেছি একটা নুডল স্যুপ। সকালে আবার বেরিয়ে পড়েছি কাল সন্ধেবেলা যেখানে শেষ করেছিলাম। সেন্ট পলস চার্চের রুইন্স। এটা হিস্টোরিক ল্যান্ডমার্ক, 17 শতক, মানে প্রায় 300 বছর আগেকার। আগুন লেগে প্রায় পুরো চার্চটাই ধ্বংস হয়ে যায়, তবে এর ফাসাডটা বেঁচে আছে এবং এটাকে সারিয়ে তোলা হয়েছে দর্শকদের জন্যে। সকাল থেকে সন্ধে অবধি ভিড় থাকে এখানে, প্রবেশ মূল্য নেই। একটু ওপরে উঠলেই ফোর্ট, আর এই পুরো জায়গাটা এখানকার খুব গুরুত্বপূর্ণ জায়গা ছিল। প্রায় 10,000 স্কোয়ার মিটারের জুড়ে রয়েছে 4টে ব্যাস্টিয়ান, আছে চ্যাপেল, ব্যারাক। তো এখন আর এই ফোর্টটার কোনো ব্যবহার নেই, তবে এটা ট্যুরিস্টদের কাছে একটা মনোরম জায়গা। এর ওপর থেকে বেশ ভারী সুন্দর ভিউ পাওয়া যায় শহরের। ফোর্টের ওপরেই একটা মিউজিয়াম আছে, ছোট্ট মিউজিয়াম, 150 টাকার মতো চার্জ। জাস্ট কিছুটা পর্তুগিজদের ইতিহাস এই ফোর্ট সম্বন্ধে। তো যাই হোক, দেখে ভালোই লাগলো। আর এরপর আমরা বেরিয়ে পড়বো আবার সিনেডো স্কোয়ার। আর এই সিনেডো স্কোয়ার সব সময়ের জন্য খুব সুন্দর। এখন সকালবেলার দিক, একটু ফাঁকা ফাঁকা, কিন্তু ভারী সুন্দর লাগছে। সূর্যের আলো পড়েছে এর সমস্ত মোজাইক ব্রিকগুলোর ওপর, ভারী সুন্দর দেখতে লাগছে। আর এই সিনেডো স্কোয়ার হয়ে আমরা চলে যাব আরও শহরের অন্য জায়গাতে।
চলুন আমরা এর পরের গন্তব্যে গিয়ে আপনাদের জানাচ্ছি। সিনিডো স্কোয়ার থেকে বেরিয়ে পড়েছি। আমাদের এবারের গন্তব্য ম্যাকাও ফিশারম্যান হোয়ার্ফ। এটা একটা বলতে পারেন ওয়াটারফ্রন্ট প্রমাণের, ভারী সুন্দর করে সাজানো। এটা একসময় একটা পর্তুগিজ সিটি ছিল, যেটা বলতে পারেন একদম বন্দর লাগোয়া। এখানে অনেক মার্কেট, হাবি জাবি বিভিন্ন রকমের জিনিস ছিল। তবে এটাকে চেষ্টা করা হয়েছে যে যতটা সম্ভব বাঁচিয়ে রাখার, এবং তার পাশে নতুন স্ট্রাকচারও গড়ে উঠেছে। নতুন আর পুরনো সংমিশ্রণে জায়গাটা ভারী সুন্দর লাগছে। বিভিন্ন পর্তুগিজ ডিশ বা ম্যাকাওয়ের ডিশ একটু টেস্ট করার জন্য এখানে একটু রেস্টুরেন্টও আছে। তো এরকমই একটা রেস্টুরেন্টও আমি ঢুকে পড়েছি। তারপর একটু বন্দরের আশেপাশের জায়গাটা ওয়াটারফ্রন্ট প্রমেনেডের ছবি তুলে আমরা এর পরের ডেস্টিনেশনে চলে যাব। তো ম্যাকাওতে যাতায়াত করার জন্যে সবচেয়ে ভালো হচ্ছে বাস। বাসে করে একটা জায়গা থেকে আর একটা জায়গা যাওয়া যায়, আর প্রত্যেকবার 6 টাকা করে দিলেই হয়। ও কেউ দেখতেও যায় না আপনি 6 টাকা দিচ্ছেন কি 5 টাকা দিচ্ছেন। তো এনিওয়ে সবাই 6 টাকা করেই দেয়। প্লাস এখানে একটা ম্যাকাওয়ের বিরাট বড় সুবিধা হচ্ছে হোটেল টু হোটেল বাসগুলো ফ্রি। আর এই যদি আপনি এই হোটেল টু হোটেল বাসগুলো ধরতে পারেন, তাহলে মোটামুটি ম্যাকাওয়ের সব জায়গাটাই আপনার দেখা হয়ে যাবে। পৌঁছে গেছি ম্যাকাও টাওয়ারে। এর একটা গালভরা নাম আছে, ম্যাকাও টাওয়ার কনভেনশন অ্যান্ড এন্টারটেনমেন্ট সেন্টার। শুধু তাই না, এর ওপরে যে পার্কে আমরা যাচ্ছি, যে তলায় যাচ্ছি, সেটাকে স্কাই পার্ক বলা হয়। তো এটা 338 মিটার উঁচুতে। মোটামুটি পৃথিবীর সব জায়গায় ওই 300 থেকে 400-র মধ্যেই মোটামুটি রান করে। আর এখানেও ভাড়া 1,500 টাকার মতো। ওপর থেকে সারা ম্যাকাও দেখতে পাচ্ছি। ম্যাকাওয়ের বিভিন্ন আইল্যান্ডগুলোকে দেখা যাচ্ছে। অনেকগুলো আইল্যান্ড নিয়ে তৈরি এই ম্যাকাও। আর দেখছেন প্রত্যেক কটা ব্রিজ দিয়ে কানেক্ট করা আছে। মানে যেরম যেরম এদের ইকোনমি বেড়েছে, সেরম সেরম এরা আইল্যান্ডগুলোকে রিক্লেম করেছে। তো আমরা সারাদিনে বিভিন্ন হোটেলে যখন ঘুরবো, এগুলো এক একটা আইল্যান্ডে এক একটা হোটেল দেখতে পাবেন। ওপরে প্রচুর এন্টারটেনমেন্ট রয়েছে, এবং কোনটা আপনি নেবেন তার ওপর আপনার ট্যারিফ নির্ভর করছে। সেখানে আপনার খরচা 40,000 টাকা অবধিও হতে পারে। আপনি যদি ওই স্কাই ওয়াক করেন, তাহলে তার একটা চার্জ মোটামুটি 5-7 হাজার টাকা মতো চার্জ পড়বে স্কাই ওয়াক করার জন্য। আর যদি আপনি বাঞ্জি করতে চান, বাঞ্জি জাম্পিং করতে চান, তাহলে ওটা বিভিন্ন রকম চার্জ আছে। তার জন্য অনেক ডাক্তারি পরীক্ষা আপনাকে দিতে হবে, হেলথ চেক আপ হবে, আর প্রায় 35-40 হাজার টাকার মতো খরচা। আর এই ভিউ দেখতে দেখতে নিচে নেমে আসছে। এই ম্যাকাও টাওয়ার থেকে আবার বাস পাবো বিভিন্ন হোটেলের, এক একটা করে হোটেলে চলে যাব। তো প্রথমেই যাব আমি গ্র্যান্ড লিসবোয়া। এটা বহু পুরনো হোটেল। এখন আমার হোটেল থেকে বাসে করে যাচ্ছি লিসবোয়া। আর এই লিসবোয়া হোটেলটা 1970 সালে তৈরি হয়েছে। আমি যখন প্রথম এসেছিলাম তখন এটাই ছিল সবচেয়ে বড় হোটেল। এখন এটা সবচেয়ে ছোট হোটেল হয়ে গেছে, কারণ পাশের আইল্যান্ডগুলো থাইপা বা কোটাইতে প্রচুর হোটেল হয়ে গেছে। তো আমরা একটুখানি লিসবোয়াটা দেখে আমরা চলে যাব লিসবোয়া থেকে বাস ধরে অন্যান্য হোটেলগুলোতে। হোটেলের ভেতরটা আপনাকে একটুখানি দেখিয়ে দিই। এদের মেজর অ্যাট্রাকশন হচ্ছে ক্যাসিনো, কিন্তু ক্যাসিনোর ভেতর এরা ছবি তুলতে দেবে না, তাই আমি হোটেলটা দেখাই। এখানে দেখতে পাচ্ছেন এদের প্রত্যেকটা হোটেলের লবি বা অ্যাট্রিয়ামটা দারুণ সুন্দর। একটা সোনার জাহাজও দেখতে পাচ্ছি। হতে পারে এটা পুরোপুরি সোনার, আশ্চর্য হওয়ার কিচ্ছু নেই। এদের আর একটা হোটেল আছে, এটা থাইপাতে। তো এই হোটেলে আর এখন যাচ্ছি না, কারণ থাইপাতে আরও ভালো ভালো হোটেল হয়ে গেছে। তো আমি এবারে বাস ধরে চলে যাব ভেনেশিয়ানে।
দ্য ভেনেশিয়ান রিসর্টের ফ্রি শাটল বাসে এসে পৌঁছেছি এবার ভেনেশিয়ান রিসর্টে। এটা সবচেয়ে জনপ্রিয় রিসর্ট এরিয়া, এটাকে ওয়ার্ল্ড অফ রিসর্টও বলা যেতে পারে। প্রায় 3 কিলোমিটার জুড়ে রয়েছে 4টি বিখ্যাত রিসর্ট। এই রিসর্টগুলো ইন্টারকানেক্টেড, এক রিসর্ট থেকে আর একটা রিসর্ট যাওয়ার জন্য রাস্তায় নামতে হবে না। এদের মধ্যে সবচেয়ে বড় দ্য ভেনেশিয়ান, আর তার পাশেই রয়েছে প্যারিসিয়ান আর উল্টো দিকে ল্যান্ডনার। আর এই 3টি রিসর্টের মালিকানা ফোর সিজন রিসর্টের হাতে, আর এই ফোর সিজন রিসর্টটাও এর পাশে রয়েছে। তবে এদের বৈশিষ্ট্য হচ্ছে জনসাধারণের জন্য অ্যাক্সেস এরিয়া দেওয়া আছে, এখানে ভিজিটারদের অবারিত দ্বার, তাই যারা এই রিসর্ট হোটেলে থাকছেন না তারাও সারা দিন সারা রাত এখানে এনজয় করতে পারবেন। প্রত্যেকটি রিসর্টের নিজস্ব অ্যাট্রিয়াম আছে, যেগুলো সৌন্দর্য হাঁ করে দেখার মতো। আমরা প্রথমে এসেছি দ্য ভেনেশিয়ানে, যার অ্যাট্রিয়াম সবচেয়ে সুন্দর। এখানে আছে ভেনিসের বিখ্যাত কানাল, যার আর্কিটেকচার প্রায় ভেনিসের মতো। কানালের বোটও চলছে, যেটাকে গন্ডোলা বলা হয়। সান মার্কো বা ডগিস প্যালেসের সঙ্গে আশেপাশে অনেক সাদৃশ্য খুঁজে পাবেন। ব্রিজগুলো করা হয়েছে ভেনিসের কথা মাথায় রেখে। এরকম রিসর্ট লাস ভেগাসেও আছে, আরো অনেক দেশে তৈরি হয়েছে। এখানে পৃথিবীর সমস্ত ব্র্যান্ড রিটেলের শোরুম আছে, আছে ক্যাসিনো, ক্যাফে, রেস্টুরেন্ট, বেকারি, রিটেল শপ আর ফুড স্ট্রিট। এর পাশ দিয়ে চলে এসেছি প্যারিসিয়ান রিসর্টে। এখানকার বৈশিষ্ট্য হচ্ছে মিনি আইফেল টাওয়ার। এর উচ্চতা 525 ফুট, আসল আইফেল টাওয়ারের অর্ধেক। আর অবজারভেশন ডেক রয়েছে 37 তলায়। পুরো জায়গাটার একটা বার্ডস আই ভিউ পাওয়া যায়। তবে আজ রবিবার, প্রচণ্ড ভিড়। টিকিট মূল্য 1000 টাকার মতো। প্রায় 2700 রুম রয়েছে এই রিসর্টে, 170টা দোকান আর রেস্টুরেন্টও আছে, যার মধ্যে আমি এসেছি একটা রেস্টুরেন্টে যার নাম লা সেন, প্যারিসের বিখ্যাত সেন নদীর নামে। একটু এক্সপেন্সিভ। আমি একটা অর্ডার করেছি ফ্র্যাপে, নিজেকে আর ক্যামেরাগুলোকে চার্জ করার জন্যে। আর এখানে একটু রেস্ট করে বেরিয়ে পড়েছি লন্ডনের রিসর্ট। বিগ বেন, ওয়েস্টমিনিস্টার অ্যাবে, পিকাডেলি সার্কাস, স্যাফটবেরিজ ফাউন্টেন, রয়্যাল অ্যালবার্ট হল, নেলসন কালাম, বাকিংহাম প্যালেসের চেঞ্জ অফ গার্ডস, প্রচুর আইকন লন্ডনের এখানে ফেক দেখতে পাবেন। ফেক হলেও ভিড় উপচে পড়েছে। লন্ডনের বিখ্যাত ব্ল্যাক ক্যাব আর ডাবল ডেকার বাসও আছে। একটা ব্রিটিশ অ্যাম্বিয়েন্স তৈরি করা হয়েছে। 600-র মতো রুম আছে, ভাড়া 20,000 থেকে 2 লাখ টাকার মতো। এবার আমি এখান থেকে বেরিয়ে পড়ব আর একটা হোটেল দেখার জন্য। এটা আমার খুব প্রিয়, গ্যালাক্সি রিসর্ট। এবার চলুন ম্যাকাওয়ের এক বিখ্যাত হোটেল গ্যালাক্সি। বিশাল চত্বর নিয়ে এই হোটেল কোটাইতে অবস্থিত। এই রিসর্ট হোটেলের রুম সংখ্যা প্রায় 1,500। বিশাল ক্যাসিনো, ওয়েব পুল, বিচ, মাল্টিপ্লেক্স আর এর সঙ্গে সঙ্গে 16,000 সিটের একটা অ্যারেনা বা কনভেনশন সেন্টার আছে। এখানে বড় বড় কনসার্টও হয়। এই হোটেলে আমি আগে এসেছি একটা কনফারেন্সে, তবে আমার সবথেকে ভালো লেগেছিল এর অ্যাট্রিয়াম আর রিসেপশন এরিয়াগুলো। দুটো অ্যাট্রিয়াম কাম রিসেপশন আছে, একটা ডায়মন্ড আর একটা ক্রিস্টাল। আর প্রত্যেক আধ ঘন্টা অন্তর লেজার শো হয়,
যেটা হাঁ করে দেখার মতো। আগে আর্টিস্টদেরও পারফরমেন্স হতো, বিভিন্ন রকমের ডান্স পারফরমেন্সও হতো, এবারে খালি লাইট আর মিউজিক শো দেখলাম। এখানে পুরো রিসর্টের একটা মিনিয়েচার স্কাল্পট করা আছে, দেখবার মতো। এই হোটেলে শপিং মল, রেস্টুরেন্ট, ক্যাফে সবই আছে, খালি আপনি কতটা সময় দিতে পারেন সেটাই আসল কথা। ম্যাকাওয়ের আসল কথা, এই রিসর্টগুলোতে প্রচুর টাইম কনজিউমিং। এখানে থাকার কোনো প্রয়োজন হয় না। প্রত্যেকটা হোটেলের বা এই রিসর্টগুলোর পাবলিক অ্যাক্সেস আছে, মানুষ এখানে আসতে পারেন, শপিং, বিভিন্ন রকমের ক্যাসিনো খেলে সারাদিন কাটিয়ে চলে যেতে পারেন, এবং একটা দিন কাটানোর জন্য যা যা দরকার সবই এখানে পাবেন। আবার বাসে উঠে পড়েছি। ম্যাকওয়ের কোটাইতে আর এক অ্যাওয়ার্ড উইনিং হোটেল উইন প্যালেস। 28 তলা হোটেলে 1700 রুম আছে। তবে যেটা সবচেয়ে বড় আকর্ষণ সেটা হলো এখানকার কেবল কার। এদের স্কাই কেবল কার ফ্রিতে পুরো রিসর্টটাকে ঘুরিয়ে দেখায়। আর এই রিসর্টের মাঝখানে রয়েছে একটা বড় লেক। এই লেকে ফাউন্টেন শো হয়, সঙ্গে আলো এবং মিউজিকেরও ব্যবস্থা থাকে। আর এই কেবল কার রাস্তা থেকে ফ্রিতে লোককে তুলে হোটেলের মধ্যে নিয়ে আসেন, আর যারা কেবল কারে চড়ে বসেন তারা ওই লেকের মধ্যে ফাউন্টেন শো দেখতে পারেন। আবার হোটেল থেকে এই কেবল কার চলে যায় লেকের শো দেখাতে দেখাতে আবার রাস্তায়। পুরো ব্যাপারটাই ফ্রি। আর যদি আপনি হোটেলে নামেন, হোটেলটা ঘুরে দেখতে পারেন। আমিও হোটেলে নেবে, আমি অবশ্য হোটেলটা আগে ঘুরে তারপরে কেবল কার ধরেছিলাম। ট্যাক্সি ধরে একটু রাতের ভিউ দেখতে দেখতে পৌঁছে যাচ্ছি এর পরবর্তী অ্যাট্রাকশন, এথনিক ভিলেজ। এটা মূলত একটা স্ট্রিট ফুড, তবে এই যাওয়ার পথে যে রাতের দৃশ্য এটা ভুলবার নয়, ভারী সুন্দর। রাস্তা দিয়ে আলোর মালার মধ্যে একটার পর একটা হোটেল দেখতে দেখতে পৌঁছে গেলাম এথনিক ভিলেজে, যেখানে একটা নাইট মার্কেট আছে। নাইট মার্কেটটাতে মূলত ট্যুরিস্টরাই আসেন বেশি। দাম বেশ এখানকার একটু বলতে পারেন যে হায়ার সাইডে, তবু লোকে আসেন মার্কেট এবং ট্যুরিস্ট স্ট্রিট ফুডের স্বাদ নেওয়ার জন্যে। সব রকম সারা বিশ্বের যত রকম খাবার দাবার হয় সব এইখানে পাবেন। আর এই একটা লম্বা রাস্তা, দুটো প্যারালাল রাস্তার মধ্যেই যত দোকানপাট। আর এগুলো দেখতে দেখতে এবং খেতে খেতে যদি রাত্রির বেশি হয়ে যায় তাহলে একদম ওখান থেকে বাস ধরে, ওই 6 টাকার বাস ধরে একদম চলে যেতে পারেন শহরে, হোটেলের দিকে, বা আপনি ট্যাক্সি করেও চলে আসতে পারেন। সব রকমের ব্যবস্থা রয়েছে এখানে।